আচ্ছা, এখন আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করব জেরোতে। ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, মনে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্টটা চার্ট অফ অ্যাকাউন্ট থেকে ওপেন করে না, মানে চার্ট অফ অ্যাকাউন্টের যে সিস্টেম, ওই সিস্টেম থেকে না। তবে এই চার্ট অফ অ্যাকাউন্টের ভিতরেও ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার ইয়েটা আছে, এটা হচ্ছে ওইখানে নিয়ে যাবে। দেখেন, আমরা নর্মালি চার্ট অফ অ্যাকাউন্ট খুলি এইভাবে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এভাবে খুলবো না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এখান থেকে। এই যে এখানে নিয়ে আসছে, সেম এখান থেকে এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলেও আমাদের এখানে নিয়ে আসবে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট আমরা এটা হচ্ছে জিরোর সাথে যে সকল দেশের কানেক্টিভিটি আছে, ব্যাংকের সাথে সরাসরি লিঙ্ক আছে, ওইগুলো পাওয়া যায় এখানে অটো। আর আমাদের দেশের সাথে নাই, এজন্য আমাদের দেশেরগুলো এখানে আসতেছে না। দেখেন, এখানে বাংলাদেশ চেঞ্জ করে আপনি যদি অন্য দেশ দেন তাহলে পাবেন। যে যে দেশের আছে, ইন্ডিয়া, দেখেন ইন্ডিয়ার বিভিন্ন ব্যাংক এখানে কিন্তু আছে। আমাদের দেশের কোনো ব্যাংকের সাথে কোনো চুক্তি নাই। তাহলে আমরা এখানে অ্যাড উইদাউট ব্যাংক ফিট, মানে অটো ব্যাংক ফিট হবে না, এইভাবে অ্যাকাউন্ট খুলে নিব। প্রথমে হচ্ছে ব্যাংক নেম, ব্যাংকের নাম দিতে বলতেছে। আচ্ছা, ধরুন আমরা এটাই দিচ্ছি নাম, জনতা ব্যাংক পিএলসি। এটা দিলাম নাম। অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং বেস 29। এরপর হচ্ছে আদার্স থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এরপর আর কিছু দিতে হবে না। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং বেস 29 নামে। দেখতেছেন সবাই? পারবেন না? আচ্ছা, এখন আমরা এখানে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করব। ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে ক্যাটাগরাইজ করব। ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার জন্য এই যে নিচে দেখেন ইম্পোর্ট এ ব্যাংক স্টেটমেন্ট টু গেট স্টার্ট, এই লিঙ্কে ক্লিক করব, অথবা এই ম্যানেজ অ্যাকাউন্ট থেকে ইম্পোর্ট এই স্টেটমেন্ট, এখানেও আছে। যদি কখনো এখানে না দেখেন, এখান থেকে নিয়ে নেবেন, একই জায়গায় যাবে। এরপরে এখান থেকে আমরা একটা সিএসভি টেমপ্লেট নিব। টেমপ্লেটটা ডাউনলোড, টেমপ্লেটটা ওপেন করি। এখানের মধ্যে এখানে যে কলামগুলো আছে এগুলা ফিল আপ করে আমাদেরকে ডেটা ইনপুট করতে হবে। তো এগুলা ফিল আপের মধ্যে যেগুলা স্টার মার্ক দেওয়া এগুলা মাস্ট থাকবে, আর বাকি তথ্য যদি পান আপনি দিবেন, না থাকলে নাই। তো আমাদের ইনফরমেশন হচ্ছে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই যে ব্যাংক স্টেটমেন্টের এখানে কিছু তথ্য আছে, আমরা এগুলা দিয়ে ফিল আপ করবো। প্রথমে হচ্ছে ডেটটা নিয়ে যাই, ডেট, অ্যামাউন্ট, পে, ডেসক্রিপশন। তো আমাদের এখানে ডেসক্রিপশন আছে। এরপরে আর কোনো তথ্য আমাদের নাই, এটাকে আমরা সেভ করলাম। এখন এখান থেকে এই যে সিলেক্ট ফাইলটাতে যে ফাইলটা আমরা তৈরি করছি এটাকে নিয়ে আসবো।
এরপরে নেক্সট, সবগুলো ট্রানজাকশন আসছে, 17টা ট্রানজাকশন ইম্পোর্ট। আমাদের সবগুলো ইম্পোর্ট হয়ে গেছে, এখানে 17টা ট্রানজাকশন চলে আসছে। এটা কিরকম দেখাচ্ছে দেখেন, এরকম দেখাবে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার পরে। এখন আমরা ক্যাটাগরাইজ করব। ক্যাটাগরাইজ মানে হচ্ছে প্রত্যেকটা ট্রানজাকশনকে ব্যাংক স্টেটমেন্ট থেকে আমরা একটা স্টেটমেন্ট নিয়ে আসছি, ব্যাংকের মাধ্যমে আমাদের ট্রানজাকশন হয়, লেনদেন হয়, টাকা যায় আসে। এখন এটা আমরা একটা নির্দিষ্ট, যারা অ্যাকাউন্টসে কাজ করেন, একটা নির্দিষ্ট সময় পরে ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিয়ে আসে। নিয়ে আসার পরে এটাকে অফিসে যে ক্যাশ বুকটা মেনটেন করে বা অফিসে যে অ্যাকাউন্টস মেনটেন করে, ওই অ্যাকাউন্টসের সাথে ব্যাংক স্টেটমেন্টটাকে মেলানো হয়, মিলাইতে হয়। যে আমি আমার ক্যাশ বুকে লিখলাম চেকে 5,000 টাকা পরিশোধ, ব্যাংকের মধ্যে ব্যাংক স্টেটমেন্টও চেকে 5,000 পরিশোধ হয়েছে কিনা, যদি হয় হ্যাঁ ঠিক আছে, এটা ওকে। আবার অনেক সময় দেখা যায় ব্যাংক লাইনের মধ্যে বা ব্যাংক স্টেটমেন্টে কিছু ট্রানজাকশন পাওয়া যায় যেগুলো আমার ক্যাশ বুকে নাই। যেমন ধরেন ব্যাংক চার্জ, এটা তো আমার ক্যাশ বুকে নাই। তো ব্যাংক স্টেটমেন্টটা যখন হাতে পাই তখন আমি দেখি যে ব্যাংক চার্জ বাবদ 500 টাকা কাটছে। তখন এটাকে কি করব, আমি আমার ক্যাশ বুকে এক্সপেন্স হিসেবে রেকর্ড করব নাকি? বুঝতেছেন তো? হ্যাঁ, 2 ঘোড়া করি 3 ঘোড়া করি আমরা, আমাদের একটা হিসাব, ব্যবসা প্রতিষ্ঠানে একটা হিসাব থাকে, এটা তো সবাই জানি। এবার ব্যাংকের জন্য আলাদা বই রাখি অথবা শুধু নগদ টাকার জন্য আলাদা রাখি, এটা বিষয় না। বিষয় হচ্ছে প্রতিষ্ঠানে ইন্টারনালি হিসাব একটা রাখে, যত ধরনের ট্রানজাকশন হয়। হয়তো এটা 2 ভাগ বা 3টা বইয়ের মধ্যে রাখে, ক্যাশবুকও রাখে কিছু, ব্যাংকের জন্য আলাদা বুক করলে ওইটা তো কিছু রাখে। এভাবেই তো হিসাবটা, হিসাব তো রাখতে হয়, হিসাব থাকে। এখন আমার বলার বিষয় হচ্ছে ব্যাংকের মধ্যে, ব্যাংকের মাধ্যমে কিন্তু আমাদের সকল খরচ ব্যাংকের মাধ্যমে হয়। এখন আলটিমেটলি যদি কিছু নগদে পেমেন্টও করে, এটাও কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়। কিভাবে হয়, আমি ব্যাংক থেকে ধরেন 10,000 টাকা উঠে পেটি ক্যাশে রাখি, এখান থেকে হয়তো ক্যাশে ক্যাশে টাকা খরচ করতে থাকি, কিন্তু ব্যাংক থেকে তো একবার নিয়ে আসে। তাহলে সকল খরচ আমার ব্যাংকের মাধ্যমে হয়, সকল ট্রানজাকশনের টাকাও ব্যাংকে ঢুকে। এক সময় না এক সময় ব্যাংকে তো ঢুকে এগুলা। আর বর্তমান সময় তো ব্যাংক ছাড়া ক্যাশ লেনদেন একেবারে কমে হয়, সব তো ব্যাংকের মাধ্যমে হয়। তো এখন জেরোর ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, আমরা যে জেরোটা ধরেন আমার প্রতিষ্ঠানের হিসাব বা কোম্পানির হিসাব বা আমার নিজস্ব প্রতিষ্ঠানের হিসাব জেরোতে থাকে। এখন জেরোতে সবসময় আমি কি করি, যখনই খরচ করি জেরোতে এন্ট্রি করি, যখন কোনো কিছু পারচেস করি জেরোর মাধ্যমে করি, জেরোতে পারচেসটা রেকর্ড রাখি। আবার যখন সেলস করি জেরোতে রেকর্ড রাখি, সেলসের ইনভয়েস তৈরি করি। তো সেল যখন করি এই টাকা আমার আসে কোথায়, ব্যাংকে আসে। আবার যখন আমি পারচেস করি এই টাকা কোথা থেকে যায়, জেরোতে এন্ট্রি করি, কিন্তু টাকা তো যায় ব্যাংক থেকে নাকি? ব্যাংক থেকে যায়। তো ধরেন আমি 50 টাকার প্রোডাক্ট সেল করলাম, জেরোতে আমি রেকর্ড রাখলাম 50 টাকার প্রোডাক্ট সেল, নাম এই। এখন ধরেন 15 দিন পরে বা 1 মাস পরে যখন আমি ব্যাংক স্টেটমেন্ট আনলাম, তখন আমি ব্যাংক স্টেটমেন্টে দেখতেছি এই 13 তারিখ 50 টাকা রিসিভ হয়েছে। কোথা থেকে, দেনাদারের নাম আছে বা কিছু আছে। তখন আমি কি করব, জেরোতে তো অলরেডি আমি এন্ট্রি করছি সেলস হিসাবে একবার 50 টাকা, আর এখন ওই 50 টাকাই ব্যাংকের মধ্যে দেখাচ্ছে ব্যাংকে ঢুকছে। তাহলে কি আরেকবার আমার রেকর্ড করার দরকার আছে এটা? একবার তো আমি রেকর্ড করলাম জেরোতে,
যখন আমি সেলস করছি, বাকিতে সেলস করছি, রেকর্ড করে ফেলছি। তাহলে এখন এখন কিছু না কিছু একটা তো করতে হবে। আমরা কি করি নর্মালি, আমরা একটু বলি, আমরা নর্মালি ব্যাংক থেকে স্টেটমেন্ট পাওয়ার পরে যখন দেখি ক্যাশ বুকে 500 টাকা বাড়ার কথা ছিল, মানে খরচ হিসেবে দেখাইছি, স্যালারি বাবদ 500 টাকা একজন এমপ্লয়িকে দেওয়া হয়েছে, আর ব্যাংক স্টেটমেন্ট এনে দেখতেছি হ্যাঁ ওইখান থেকে 500 টাকা কমছে, তখন আমি কি করব, ব্যাংক স্টেটমেন্টের মধ্যে একটা টিক দিয়ে দিব, হ্যাঁ এই ট্রানজাকশনটা আমার ঠিক আছে। এরকমই তো আমরা নর্মালি ম্যানুয়াল যখন করছি এটা করছি না? আর যদি এমন কোনো ট্রানজাকশন পাই যেটা আমার বুকে নাই কিন্তু ব্যাংক স্টেটমেন্টে দেখাচ্ছে, যেটা বললাম ব্যাংক চার্জ, হতে পারে না ব্যাংক চার্জ, অথবা ব্যাংক থেকে সরাসরি কোনো রেন্ট পরিশোধ করে দিছে, তাহলে ওই ট্রানজাকশনটা যেহেতু আমি ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার পরে জানলাম, তাহলে এখন আমি আমার বুকে রেকর্ড করব, লিখে রাখবো, লিখবো, খরচ হিসেবে লিখবো নাকি? তাহলে এখানে মূলত দুই ধরনের কাজ হয়। একটা হচ্ছে যদি আগে থেকে রেকর্ড থাকে আমার বুকে, আমার বুক মানে কি এখন হচ্ছে জেরো, আমার সফটওয়্যারে যদি আগে থেকে রেকর্ড থাকে, আর এখন ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার পরে যদি ওই ট্রানজাকশনটার অ্যামাউন্ট আমি পাই, তাহলে এটাকে আমি ম্যাচ করে দিব, টিক চিহ্ন দিয়ে দিব বা ওকে করে দিব। আর এমন কোনো ট্রানজাকশন যদি পাই ব্যাংক স্টেটমেন্টে যেটা আগে থেকে আমার জেরো সফটওয়্যারে নাই, সেটা আমি নতুন করে এখন এন্ট্রি করব, রেকর্ড করব, লিখব। ক্লিয়ার? এখানে কয়টা বিষয়, সবাই কি দুইটা বিষয় ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন আরো বলি, কিন্তু ক্লিয়ার হয়ে গেলে আমরা ব্যাংক ক্যাটাগরাইজ করতে একেবারে সহজ হয়ে যাবে। তবে আমাদের অ্যাকাউন্ট, এটা কোথায় যাবে এটা আমাদেরকে লিখতে হবে। এখন আমরা আমাদের এখানে আসি। আচ্ছা, আমাদের এই জেরো সফটওয়্যারটা ওপেন করছি তো নতুন নাকি? এটাতে নতুন করি আর পুরাতন করি, আপনাদের সাথে তো শুরু করছি না, তো আপনাদের সাথে এখন পর্যন্ত কোনো বিল অথবা ইনভয়েস তৈরি করছি আমরা? তো যে কিছু ইনভয়েস তৈরি হয়েছে এটা ভিন্ন প্রেক্ষাপটে, অন্য ডেটা দিয়ে, হ্যাঁ। আজকে যে ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করছি এই পারপাসে কোনো ট্রানজাকশন আমরা জিরোতে রেকর্ড করি নাই। তাহলে আমাদের ওকে করার বা টিক চিহ্ন দেওয়ার এখানে কোনো অপশন নাই, মানে আমরা করতে পারবো না, আমাদের আগে থেকে যেহেতু জিরোতে কোনো কিছু রেকর্ড নাই, তাহলে আমরা করতে পারবো না। আচ্ছা, আপনাদেরকে বোঝার জন্য আমি একটু রেকর্ড করে দেই দুই একটা, তা নাহলে আপনারা, ব্যাংক চার্জ তো জেরোতে জানেই না, ব্যাংক চার্জ তো কিভাবে আমি অ্যাড করবো, এটা তো স্টেটমেন্ট পাওয়ার পরে জানি, আগে থেকে কি ব্যাংক চার্জ জানা যায়? না, এই এক্সেল ফাইলটাই তো হলো ব্যাংক স্টেটমেন্ট, এটা তো ব্যাংক থেকে আসছে। ব্যাংক থেকে ধরেন একটা পিডিএফ আকার, আপনারা যখন ফিনান্সিং করবেন ব্যাংকের স্টেটমেন্ট ক্লায়েন্ট যখন দিবে ওইটা থাকবে পিডিএফ, ওই ট্রানজাকশনগুলোই আপনি জিরোর ফরম্যাট অনুযায়ী সাজাইয়া ব্যাংক স্টেটমেন্ট হিসেবে ঢুকাইতে হবে। তো এই জিরোর সাজানো হচ্ছে সিএসবি এক্সেল ফাইল, এক্সেল সিএসবি ফাইলটা। আচ্ছা, ধরেন আমাদের জিরোতে আমরা তো সবসময় ট্রানজাকশন লিখে রাখি, যখন খরচ হয় সব কিছু করি, এরকম একটা ট্রানজাকশন আমরা লিখতেছি।
আচ্ছা দেখেন এখানে একটা ইনভয়েস তৈরি করছি। কিসের ইনভয়েস? ক্যালভিনিও অ্যান্ড কোম্পানিকে আমরা ওয়েব ডিজাইন সার্ভিস দিছি, তাকে সেবা দিছি 5 লক্ষ টাকা, এটার বিল হয়েছে। তো আমরা এটা কত তারিখে? 7 জানুয়ারি 2023 তারিখে আমরা তাকে সেবা সার্ভিস দিছি। এটার একটা ইনভয়েস তৈরি করে পাঠাই দিলাম তার কাছে। আর ইনভয়েসের মধ্যে আর কি থাকে? হয়তো ব্যাংকের ডিটেলস থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে আমাদের, যেটা আমরা সচরাচর জানি। ওই ব্যাংক অ্যাকাউন্টে যাতে সে পেমেন্ট করে দিতে পারে, এজন্যই তো। আচ্ছা, ইনভয়েসটা তো ক্লিয়ার, বুঝছেন না? ইনভয়েস বোঝা গেল। এবার আমরা আমাদের স্টেটমেন্টে যাই। আবার অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে যে আমাদের এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফিনান্সিং বেস 29। আচ্ছা, এখন আমরা এই একে একে সামনের দিকে আঁকাই। সামনে যাই। ক্যাপিটাল ফ্রম ওনার্স, মালিক ক্যাপিটাল দিছে, তাহলে এটা তো আমাদের ব্যাংক স্টেটমেন্টে পাওয়া গেছে। মালিক ক্যাপিটাল বাবদ 1,50,000 টাকা। আচ্ছা, আমাদের ট্রানজাকশনগুলো কি উল্টো হয়েছে নাকি? দেখেন তো আমাদের ট্রানজাকশনগুলো কি ঠিক আছে? এখানে দুইটা স্পেন্ট এবং রিসিভ, একটু খেয়াল করেন, আপনাদেরও হতে পারে এরকম স্পেন্ট এবং রিসিভ আছে। তো মালিক যদি ক্যাপিটাল দেয় তাহলে ব্যাংকে কি স্পেন্ট হবে না রিসিভ হবে? আরও কিছু দেখি একটু, যেমন উইথড্রন, উত্তোলন। উত্তোলন হলে ব্যাংকে, এটা কিন্তু ব্যাংক লাইন পড়তেছি আমরা, তাহলে ব্যাংকে কি রিসিভ হবে না স্পেন্ট হবে? এরপরে হ্যাঁ, এই যে চেক টেবিল, তাহলে আমাদের ট্রানজাকশনগুলো সব উল্টো হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? এই যে ব্যাংক স্টেটমেন্টে যাব। স্টেটমেন্টে গিয়ে সবগুলো ট্রানজাকশন সিলেক্ট করব, করে ডিলেট। আচ্ছা, ডিলিট করে দিলাম। এবার আমরা আমাদের স্টেটমেন্টটাতে একটু আরেকবার যাই, যে আমাদের স্টেটমেন্টটা তাহলে উল্টায় দিতে হবে। একটা কলাম আমরা এখানে বাড়াইয়ে নেই। আচ্ছা, একটা কলাম বাড়াইয়ে না নিয়ে এটাকে এটা কিভাবে চেঞ্জ করা যায়? আমরা বীজগণিতে পড়ছি না, -1 দ্বারা গুণ করা যায়। তাহলে মাইনাস দিয়ে আমরা প্রত্যেকটা ট্রানজাকশনকে গুণ করে দিলে তো উল্টো হয়ে যাবে। এখন উল্টে গেছে, উল্টে গেছে না? এই যে এটা ছিল প্লাস, এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস, এটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে কপি করে ওই পাশে বসাই দিই। কপি, এটাতে ভ্যালু পেস্ট করবেন, তাহলে আর ফর্মুলা থাকবে না। 1 2 3 তে পেস্ট করবেন। এবার এগুলা ডিলিট করে দিই। সেভ। আমার ব্যাংক অ্যাকাউন্টে যাই। এই যে এটাতে এবার নাই। এবার দেখেন এখানে কিন্তু আপলোড করার অপশন নাই। এবার ম্যানেজ অ্যাকাউন্ট থেকে যাব। আচ্ছা, আবার এবার এবার ঠিক আছে। ক্যাপিটাল ফ্রম ওনার্স, মালিক থেকে ক্যাপিটাল আসছে 1.5 লক্ষ টাকা। তাহলে এটা এখানে দেখেন ডান পাশে এর মতো, এটা কি সেভ দেই নাই নাকি? আচ্ছা, এটা সেভ করে আমরা এটাকে বন্ধ করে দিই।
এবার আমরা এখান থেকে চেক করে যাব, এখানে যদি ঠিক দেখি তাহলে যাব, নাহলে যাব না। দিয়ে দিলাম তো, এবার ঠিক আছে। ওই যেটা মনে হয় সেভ হয় না। আচ্ছা, এই বাম পাশের গুলো হচ্ছে আমাদের ব্যাংক লাইন, আর ডান পাশের গুলো হচ্ছে আমাদের জিরো বা সফটওয়্যারের লাইন। সফটওয়্যারের অংশ ডান পাশ, বাম পাশ হচ্ছে ব্যাংকের। তো ব্যাংকে বলতেছে ক্যাপিটাল ফ্রম ওনার্স, মালিক ক্যাপিটাল বাবদ এত টাকা নিয়ে আসছে ব্যাংকের মাধ্যমে। তাহলে ডান পাশে এখন আমরা দুইটা বিষয় বলছি, একটা হচ্ছে আমার ম্যাচ হবে বা টিক চিহ্ন দিয়ে দিব অথবা ওকে করে দিব, যেটাই বলি ওইটাকে সফটওয়্যারের ভাষায় বলে ম্যাচ করা। আর আরেকটা আছে এখানে ক্রিয়েট। ক্রিয়েট মানে আমার আগে থেকে সফটওয়্যারে এন্ট্রি করি নাই, এখন এটা নতুন করে তৈরি করতে হবে। তাহলে এই ট্রানজাকশনটা কি ক্রিয়েট হবে নাকি এটা ম্যাচ হবে বলুন তো? আর কেউ? যদি সংজ্ঞাটা ভালো করে বুঝেন তাহলে ঠিকভাবে বলতে পারবেন। ম্যাচ হচ্ছে আগে থেকে যদি আমি এন্ট্রি করি, তৈরি করি, বা আগে থেকে যদি ট্রানজাকশনটা থাকে এখন ব্যাংকে পাইছি তাহলে ম্যাচ হবে। আর আগে থেকে যদি জেরোতে বা সফটওয়্যারে রেকর্ড না থাকে তাহলে এখন করতে হবে, এখন ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। তাহলে এই মালিক থেকে যে ক্যাপিটাল আনছে এটা তো আমি জিরোতে এন্ট্রি করি নাই। করছি আমি জিরোতে শুধু কি কাজ করছি, একটা মাত্র ইনভয়েস তৈরি করছি, আর কোনো কাজ করছি? আর কিছুই করে নেই। তাহলে এটা আমার ক্রিয়েট করতে হবে। এখন মালিক যদি ব্যবসায় মূলধন নিয়ে আসে তাহলে এটা কি হিসেবে আসবে? ক্যাপিটাল হিসেবে নাকি? শেয়ার ক্যাপিটাল বা এক মালিকানা হলে ওনার্স ক্যাপিটাল বা যে নামে হয় ক্যাপিটাল। তাহলে আমরা এখানে দেখেন তিনটা ফিল আছে, একটা হচ্ছে হু, আর একটা হচ্ছে হোয়াট, আর একটা হচ্ছে হোয়াই। হু হচ্ছে কার থেকে পাওয়া গেছে বা কাকে দিছে, দুই দিকে হতে পারে, কার থেকে পাওয়া গেছে অথবা কাকে দিছে, ব্যাংকের এই ট্রানজাকশনটা কাকে দেওয়া হয়েছে অথবা কার থেকে পাওয়া গেছে, এটা হচ্ছে হু। আর হোয়াই হচ্ছে ডেসক্রিপশন লেখা, যে কেন দিছে, কি আসল বিষয় সবকিছু এখানে আপনি লিখতে পারবেন। আর ডান পাশে যে হোয়াট আছে, হোয়াট বলতে বোঝাচ্ছে আপনার এই ট্রানজাকশনটা কোন অ্যাকাউন্টে যাবে, এটাই দিয়ে দিবেন এখানে। তাহলে হু হচ্ছে কি, ওনার্স দিয়ে দিই, ওনার্স, অথবা এখানে যদি নাম থাকতো আমরা নামটা বসে দিতে পারতাম। আর হোয়াট, হোয়াট হচ্ছে কি ক্যাপিটাল নামে কি আছে এখানে, ওনার শেয়ার ক্যাপিটাল আছে, এটাতে দিয়ে দিলাম। আর হোয়াই কেন দিছে এটা, মানে এটা কারণ বা ব্যাখ্যা আপনি লিখে রাখলে পরে যদি কোনো কারণে এটা খুঁজতে হয়, বুঝতে হয়, যাতে পড়ে বুঝতে পারেন। এটাই, এটা এমনি অ্যাকাউন্টে কোনো হিট করবে না, এই যে শুধু এইটা ঠিক থাকলেই হবে, এই হোয়াটের ঘরটা, এটা ওকে করে দিব। এটা ক্যাটাগরাইজ হয়ে গেল, এই আমাদের একটা ক্যাটাগরাইজ হলো। এবার হচ্ছে অ্যাডভান্স রেন্ট। তো অ্যাডভান্স রেন্টটা কোন অ্যাকাউন্টে যাবে? ফ্রি পেমেন্ট, দেখি এই নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা। ফ্রি পেমেন্ট আছে এখানে। আপনি যদি চান যে রেন্টের নামে একটা অ্যাডভান্স রেন্টের চার্ট অফ অ্যাকাউন্ট করবেন, ওইটাও করতে পারেন। আর এখানে হু কে দিছে, তাহলে এটা কি দিব, ব্যক্তির নাম তো নাই, এটাই কপি করে এখানে বসাই দিলাম, এগুলো কোনো সমস্যা না। আর এই ঘরে আপনি কিছু ডিটেলস দিলে দিবেন, না দিলে নাই, বাইরে ক্লিক করেন, ওকে চলে আসবে। ওকে। এরপর হচ্ছে উত্তোলন। উত্তোলনটা কোন অ্যাকাউন্টে যাবে? ড্রয়িং, ওনার্স ড্রয়িং। চেয়ার টেবিল, এটা কোথায় যাবে? আচ্ছা, আপনারা আবার কালকে সকালে কিন্তু
কালকে বললেন না যে হুর মধ্যে আমি কেন চেয়ার টেবিল লিখলাম, এখানের মধ্যে বারবার বলতেছি যার থেকে পাওয়া গেছে অথবা যাকে দেওয়া হয়েছে তার নাম হবে, কিন্তু আমাদের ওই তথ্য এখানে নাই, এই জন্য আমি বসাই দিতেছি। আচ্ছা, এটা কিসে যাবে? ফার্নিচার। নাই, এ নামে অফিস ফার্নিচার আছে? নাই। তাহলে কি করতে হবে? একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যখনই যেটা আপনার চার্ট অফ অ্যাকাউন্ট পাবেন না, ওইটা খুলে নেবেন। এটাকে একটু এখন একটু রিফ্রেশ দিয়ে দেন, তাহলে ওই অ্যাকাউন্টটা এখন যোগ হয়ে যাবে। ফার্নিচার, আচ্ছা, অফিস কম্পিউটার, এভাবে এগুলো দিতে থাকবেন। এখন আসলে যে ওয়েব ডিজাইন এন্ড সার্ভিস ক্যালভিনিও এন্ড কোং, এটা দেখেন 5 লক্ষ টাকা রিসিভ হওয়ার কথা, মানে রিসিভ হয়েছে, ব্যাংকে বোঝাচ্ছে রিসিভ হয়েছে, আর ডান পাশে এটা ক্যালভিনিও এন্ড কোং রেফারেন্স ইনভয়েস নাম্বার এত, এটার সাথে এটা একটা মার্ক করে রাখছে, কালার করে এটাকে ধরছে, অর্থাৎ এটা ম্যাচ হয়েছে এটার সাথে। তাহলে এটা এই ম্যাচ দিয়ে আমরা, ম্যাচেই থাকবে, ওকে করে দিব শুধু। অর্থাৎ এটা বোঝাচ্ছি যে এই টাকাটাই পাওয়া গেছে, টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা নতুন করে তৈরি করার দরকার নেই, কারণ একবার তো তৈরি করছি ইনভয়েস হিসেবে, তখন এটা প্রফিট এন্ড লসে চলে গেছে। এখন আবার যদি তৈরি করি তাহলে তো আবার প্রফিট এন্ড লসে যাবে। ট্রানজাকশন কি দুইবার হয়েছে? ট্রানজাকশন তো একবার হয়েছে, সেলস তো একবারই হয়েছে আমাদের। তাহলে এটা শুধু ওকে করে দিব। ক্লিয়ার তো সবাই? ম্যাচ এবং ক্লিয়ারটা। আচ্ছা, এখন আমি আর বাকিগুলো করলাম না, আপনারা বাকিগুলো করবেন, করে আমাকে রিপোর্ট পাঠাবেন। তাহলে এখানে আমরা যে কাজ করতেছি, সেটা প্রফিট এন্ড লসের রিপোর্ট পাওয়া যায়, এক্সপেন্স পাওয়া যায়। আর সেলস, আচ্ছা, মূল কথা হলো আমাদের ওই দুইটা রিপোর্টে আমরা সবকিছু পাবো, প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিটে। আর ক্যাটাগরাইজ করার পরে আপনাদের কাছে চাইবে যে প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিট রিপোর্ট দাও, তাহলে আপনি জাস্ট এটাতে ঢুকে এই রিপোর্টে গিয়ে প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিট রিপোর্ট বের করে নেবেন। আর রিকনসাইল করা শেষ হলে এখান থেকে রিকনসাইল রিপোর্টটা দিয়ে দিবেন। যেমন ধরেন আমি, এটাও তো রিকনসাইল হয় নাই, এই যে রিকনসাইল রিপোর্ট এখানে পাবেন, রিকনসিলেশন রিপোর্ট। ডেট ঠিক করে দিবেন, ডেট ঠিক করে দিয়ে এই যে রিকনসিলেশন আমি যে কয়েকটার কাজ করছি এগুলো এখানে চলে আসছে, এগুলো অন্য ইয়ার রিকনসিলেশন। ব্যালেন্স শিট, এই যে রিপোর্ট, রিপোর্ট থেকে অল রিপোর্ট, আরেকবার কিন্তু ব্যালেন্স শিটে গেছি আমরা, এখান থেকে ব্যালেন্স শিট, মানে আনআর্নড সার্ভিস রেভিনিউ বের করলাম। এরপরে এখান থেকে ডেটটা ঠিক করবেন, ডেটটা ঠিক করলে এই যে নিচে এখানে পাবেন, এটা পুরোটাই রিপোর্ট। এটাকে এক্সপোর্ট করে পিডিএফ করে আমাকে পাঠাবেন। 3টা রিপোর্ট, প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট, এই 2টা রিপোর্টে আমাকে পাঠাবেন। আর পাঠাবেন রিকনসিলেশন রিপোর্ট। রিকনসিলেশন রিপোর্ট কোথায় পাবেন? এই যে অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে যে ব্যাংকের রিকনসিলেশন রিপোর্ট দিবেন, আমাদের এখানে আরো 12টা ট্রানজাকশন বাকি আছে, এগুলো করতে হবে। এগুলো করার পরে
এই ম্যানেজ অ্যাকাউন্ট, এখান থেকে রিকনসিলিয়েশন রিপোর্ট এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে নিচে আসবেন, ডেটটা ঠিক করে নেবেন, ডেটটা দিয়ে আপডেট করবেন। তাহলে আমাদের ডেটটা ছিল কত? এটা দিয়ে আপডেট দিবেন। দিয়ে এখান থেকে এক্সপোর্ট থেকে এই যে পিডিএফে ডাউনলোড করে নেবেন, নিয়ে এই 3টা রিপোর্ট আমাকে পাঠাবেন। তাহলে সবাই কালকে এটা করে দ্রুত, আজকে বেশি ইয়ে না করে আমার